কিরে ভাই, চোরের মতো করছিস কেন তুই? আরিয়ান হকচকিয়ে দাঁড়িয়ে যায়। ধরা পড়ে গেল। মিহি হেসে বলে, তুই যে এসেছিস আমি ওপাশের বেগুনি থেকে দেখেছি। আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। মিহি নামতে নামতে বলে, দেখ তো ভাইয়া কে এসেছে। আরিয়ান দরজা খুলতে গিয়ে কিন্তু সামনে দাঁড়ানো মানুষ দেখে থমকে যায়। সামনের মানুষও অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের মাথায় ঢুকছে না, এরা এখানে কি করছে। আরিয়ান ইতস্ত করে জিজ্ঞেস করে, আপনারা এখানে কি আমায় খুঁজতে এসেছেন? দেখুন, হাসপাতালে পৌঁছে দিয়েছি, তাই এত কষ্ট করে আমায় খুঁজতে গেলেন কেন? মিহিও নেমে আসে ততক্ষণে। ভদ্রলোকটি তখন বলে, আরে না ইয়ং ম্যান, তোমায় খুঁজতে আসিনি। এটা তো আমাদের বাড়ি, তাই এসেছি। তুমি এখানে কি করছো? আরিয়ান আর মিহির মাথায় বাজ ভেঙে পড়ে। ওটা ওনাদের বাড়ি? কি বলছে এসব? পাগল নাকি ওনারা? মিহি বলে, দেখুন আঙ্কেল আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা আমার বাবা শফিক তাজওয়ারের বাড়ি, আর এখন আমাদের বাড়ি। মহিলাটি মৃদু হেসে বলে, আমাদের তো আগেও ঢুকতে দাও ভিতরে, এভাবে দাঁড় করিয়ে রাখবে? মিহি জিভ কেটে বলে, সরি আন্টি, আপনার এসে ভিতরে বসুন। রাহেলা কই, তুমি মেহমানদের জন্য নাস্তা নিয়ে এসো। আর মাহি, বাবুকে দিয়ে যাও তো এদিকে। রাহেলা হলো মিহির সার্ভেন্টের নাম। সে মাহিকে নিয়ে আসলে আরিয়ান তাকে কোলে নেয়। সবাই সোফায় বসে। আরিয়ান ঠান্ডা মাথায় বলে, এবার বলুন আন্টি, আপনারা কাকে খুঁজতে এসেছে? এটা আপনাদের বাড়ি হলো কিভাবে? ভদ্রলোকটি তখন বলে, দেখো, তোমরা কারা আমি ঠিক চিনতে পারছি না, তবে আমি হলাম শহীদ তাজওয়ার, আর উনি শায়লা রহমান, আমার ওয়াইফ। এই বাড়িটা আমাদের একার নয়। আমি এ বাড়ির বড় ছেলে, আর শফিক হলো আমার ছোট ভাই। শফিকের বউ সাদিয়া। আজ থেকে বহু বছর আগে এ বাড়ি ছেড়ে আমরা বিদেশে পাড়ি জমিয়েছিলাম। উদ্দেশ্য ছিল আমার রোগ নির্ণয় করা। আমি হার্টের পেশেন্ট ছিলাম। হার্টে রিং বসানো জরুরি হয়ে পড়ে, কিন্তু এদেশের ডাক্তার দিয়ে চিকিৎসার ভরসা পাচ্ছিলাম না। তাই চিকিৎসা করানোর জন্য একমাত্র ছেলে আরিয়ানকে রেখে যাই নিজের ছোট ভাইয়ের কাছে। তাদের তখন সন্তান ছিল না। অতি আনন্দের সাথে আমার ছোট ভাইও তার বউ গ্রহণ করে নেয় আমার সন্তানকে। কিন্তু এই যে শায়লা, ওকে কিছুতেই বুঝাতে পারছিলাম না। ওর এক কথা, ছেলেকে রেখে কেন যাব, ছেলেকে নিয়েই যাব। কিন্তু ভাই আর সাদিয়া অনেক বুঝিয়ে রাজি করায় শায়লাকে। তখন আরিয়ান 1 বছরের শিশু। যাওয়ার দিন এয়ারপোর্টে কত পাগলামি করছে শায়লা। কতক্ষণ আরিয়ানের কাছে আসে তো কতক্ষণ বসে বসে কাঁদে। এরপর চলে গেলাম। যাওয়ার সময় বড় কষ্ট হচ্ছিল। নিজের সন্তানকে রেখে দূরে থাকা অনেক কষ্টের। বিদেশে প্রতিটা দিন দুর্বিষহ লাগতো। ওখানেই থাকার সিদ্ধান্ত নেই আমি। এতে শায়লা অনেক রাগ করেছিল। ছেলেকে রেখে এখানে কেন থাকবো? আমি বলেছিলাম ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমাদের পরে ভালো জব হয়ে গেলে প্রতি মাসে টাকা পাঠাতাম ভাইয়ের কাছে ছেলের জন্য। কিন্তু একটিবারও ছেলেকে দেখায়নি সে। শুনেছিলাম আরিয়ান নাকি তাকে বাবা ডাকতো। তারপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার ছেলেকেই দেখাচ্ছে না। নিজের ছেলে নিজের ছেলের করছে, কিন্তু টাকা পাঠাতাম ব্যাংকে প্রতি মাসে। ভাইয়ের বা ছেলের আর কোনো খোঁজ পাইনি। নিজেকে বুঝিয়েছিলাম ছেলে ভালো আছে। হঠাৎই সবাইকে দেখার ইচ্ছে জাগলো। নিজের ছেলেটাকে দেখতে ইচ্ছে হলো। ছুটে এলাম বাংলাদেশে, কিন্তু পথিমধ্যে অ্যাক্সিডেন্টের শিকার হই। এরপর তুমি হাসপাতালে নিলে, সুস্থ হয়ে চলে এলাম নিজের বাড়িতে। তো শফিক কই? আর আমার আরিয়ান, সাদিয়া, ওরা কই? শাহিদ সাহেবের কথাগুলোতে শায়লা ছাড়া আরিয়ান আর মিহি স্তব্ধ হয়ে আছে। মিহির মনে একটা কথায় ঘুরপাক খাচ্ছে, আরিয়ান তাহলে আর তার আপন ভাই নয়। তবু ছোটবেলা থেকে তাকে এভাবে আগলে রেখে বড় করেছে। এ তো যে এই ভাইয়াকে জ্বালিয়েছে, কত যেই ভাইয়াকে জ্বালিয়েছে রাতে আইসক্রিম ফুচকা খাওয়ার জন্য। প্রেগনেন্সির দিনগুলো আরিয়ান তার সমস্ত কথা শুনেছে। আজ আরিয়ান কষ্ট পাচ্ছে, নিজেরও কষ্ট হচ্ছে খুব। এই ভাইটার কষ্ট তার সহ্য হয় না। বাবা মা থাকতেও আদর পেল না। ছোটবেলা থেকেই কিছু ভ্রান্ত ধারণা নিয়ে বড় হলো। মেয়েদের ঘৃণা করে। কত কত মেয়ের হৃদয় ভাঙলো। আর
তার হৃদয়টা তো আজ ভীষণভাবে ভেঙে গেছে। আরিয়ান মূর্তির ন্যায় আজ বাঘিন। কি বলবে বা কি করা উচিত কিছুই তার মস্তিষ্কে নেই। শুধু মনে হচ্ছে ছোটবেলা থেকে তাহলে যাদের মা বাবা ডেকে এসেছে তারা তার মা বাবা নয়, চাচা চাচি, আর মিহু তার আপন বোন নয়। সামনের মানুষ দুটোই তার জন্মদাতা জন্মদাত্রী। কথাটা মানতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, জীবনটা এমন কেন হলো? জীবনটাকে নাটকের চেয়েও নাটকীয় মনে হচ্ছে। সবকিছু মিথ্যা দ্বারা বেষ্টিত। এত নাটকীয় না হলে কি খুব বেশি ক্ষতি হতো? না পেল বাবা মায়ের ভালোবাসা। ছোটবেলা থেকে মা বলে ডেকে আসা মানুষটিও হারিয়ে গেল। বাবা ডাকা মানুষটাই ফাঁকি দিল। এত এত তেতো সত্যের মাঝে নিজেকে বড় মিথ্যা লাগছে। নিছক তুচ্ছ কিছু ঘটনা আজও মনের গভীর থেকে গভীরতার ক্ষতের সৃষ্টি করছে। এই নাটকীয়তার শেষ কোথায়? সামনের মানুষগুলো উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। তাদের চোখেও হাজারো প্রশ্নের মেলা। আরিয়ানের হুঁশ হয়, নিজেকে সামলে অতি কষ্টে বলে, আপনারা বসুন। আরিয়ান মাহিকে কোলে নিয়ে মিহির হাত টেনে নিয়ে উপরে উঠে পড়ে। রাহেলা নাস্তা নিয়ে দেয় শহীদ আর শায়লাকে। তারা কিছুই বুঝতে পারছে না ছেলেটার হলো কি। কথায় উত্তর না দিয়েই গেল। তার ছেলেটাও হয়তো এত বড় হয়ে গেছে। আরিয়ান মিহিকে নিয়ে দরজা বন্ধ করে, মাহিকে দোলনায় শুয়ে দেয়। আরিয়ানের চোখ লাল হয়ে গেছে, হয়তো কান্না আটকানোর চেষ্টা করছে। মিহি অনেক কষ্টে বলে, ভাইয়া, তুই এতিম নারী, আমি এতিম। দেখ না, তোর মা বাবা সব আছে ভাইয়া, সব আছে। তুই কিন্তু আমার ভাই। মিহি বোন, শান্ত হ তুই। আমি এখানে আর থাকতে পারছি না। তুই ওনাদের বাবা মায়ের সম্পর্কে কিছুই বলবি না। যা বলার আমিই বলবো। ওনাদের কথা জিজ্ঞেস করলে বলবি ঘুরতে গিয়েছে। আমি যাচ্ছি, ওনাদের নিয়ে থাক তুই। আরিয়ান মিহিকে কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নেমে যায়। শহীদকে উদ্দেশ্য করে বলে, আমি আরিয়ান। হুশ। তারপর আর দাঁড়ায়নি, গিয়ে নিজের বাইক স্টার্ট করে সে। শহীদ আর শায়লা বাখিন হয়ে গেছে। এটাই তাদের ছেলে, সেই ছোট ছেলেটা। শায়লা হু হু করে ওঠে। শহীদ নির্বাক তাকিয়ে আছে। রাত 10টা। আরিয়ান গিয়ে বাইক থামায় আরাফাতের বাড়ির সামনে। কিছুই ভালো লাগছে না, কেন জানি মনে হচ্ছে আরাফা মন ভালো করে দিতে পারবে। মনের এই সব অযৌক্তিক কথাকেই আজ ভীষণভাবে পাত্তা দিতে ইচ্ছে হলো। আরাফাতের বাড়ির দেয়াল বেশি উঁচু নয়। আরিয়ান বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। আরাফার রুমে লাইট জ্বলছে। আরিয়ান আরাফার অবয়ব দেখে ওর রুম চিনতে পারে। আশেপাশে খুঁজতেই একটা মই পেয়ে যায়। ভাগ্য ভালো, মইটা আরাফার বেলকনিতে লাগিয়ে উঠে পড়ে। বেলকনি শব্দ পেয়ে আরাফা ভয় পায়, কারণ তার বাবা আর বোন ঘুমিয়ে পড়েছে। এখন চোর আসলে কি করবে সে? ফলের ছুরিটা হাতে নিয়ে বেলকনিতে এগিয়ে যায় সে। আরিয়ান হাত ঝাড়ছে। দেয়াল টপকাতে গিয়ে হাত কেটে গেছে। বেলকনির লাইট জ্বলে ওঠে। আরিয়ান সামনে তাকাতেই আরাফাকে দেখে। আরাফা যেই চিৎকার দিবে তখনই তার মুখ চেপে ধরে আরিয়ান। কানের কাছে মুখ নিয়ে বলে, ডোন্ট টক। আরাফা কেঁপে ওঠে আরিয়ানের কথায়। এত কাছে একটা ছেলে কখনোই আসেনি। হার্ট দ্রুত গতিতে ছুটতে থাকে। এই ছেলেকে এখন পিটিয়ে উগান্ডা পাঠানো উচিত। কত বড় সাহস আমার ঘরে এসে আমাকেই বলে ডন্ট টক। একবার ছাড় আমায়, তোকে দেখাচ্ছি লুচুগিরি করতে এসছিস এই রাতে আমার বাসায়। ঝিরি ঝিরি বাতাস বইছে। আরিয়ানের চুলগুলো উড়ছে বড্ড এলোমেলো ভাবে। চোখ দুটো আজ দাপটের জায়গায় বড্ড কাতর, যেন শান্তির একটু আভাস পেলেই নিয়ে যাবে। ছোট ছানার মতো আদর চাইবে। আরাফা নিজেকে শক্ত করে কাট কাট গলায় বলল, কি চাই? হ্যাঁ, কোন সাহসে আমার বাসায় এই রাতে এসছেন? আপনার কমন সেন্স নাই? নিজেকে কি ভাবেন? আমি কি অন্য 10টা মেয়ের মতো যে আপনি আসবেন, লুচুগিরি করবেন আর চলে যাবেন? আমি আরাফা, অন্য 10টা মেয়ের সাথে আমায় মেলাতে আসবেন না। যদি ভাবেন আপনি এসছেন আর আমি ধেই ধেই করে নাচতে নাচতে গলা জড়িয়ে ধরবো, তাহলে ইউ আর রং মিস্টার আরিয়ান। এক্ষুনি চলে যাবেন বাসা থেকে। কোনো লেম এক্সকিউজ আমি শুনছি না। গট ইট? আরিয়ানের আজকে এমনিতেই মন খারাপ। কই একটু আসলো মন ভালো করতে, আর এই মেয়ে নিজেদের ইগো নিয়ে পড়ে আছে। ভাবছে কি আমি তার সুযোগ নিব? আমার এত খারাপ দিন আসেনি। নিজের দুঃখগুলো মনে মনে আবার আওড়ালো আরিয়ান। কাতর চোখে আরাফার দিকে চাইল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এক্ষুনি চলে যাব। আমি থাকতে আসিনি।
আসলে আমার ভালো লাগছিল না। আরিয়ানের কাতর কণ্ঠ শুনে আরাফা তার দিকে পূর্ণ দৃষ্টি দিল। চোখ দুটো তো আজ অহংকার নেই, আছে একরাশ দুঃখ। কেউ নাকি কষ্ট দিল, আর উনি তো ব্রেকআপের কষ্টে পাগল হবে এই টাইপের ছেলেও না। এত কাতর কেন কণ্ঠ? তবুও একটা ছেলেকে এত রাতে কিছুই থাকতে দেওয়া যাবে না। প্লিজ চলে যান, আব্বু দেখলে সমস্যা হয়ে যাবে, আমায় বকবে। চলে যান। যাবই তো, কে থাকতে চায়? মনটা ভালো ছিল না, মনে হলো তোমায় দেখলে ভালো লাগবে তাই এলাম। তুমি থাকো। আরাফা নিজের রুমে চলে গেল। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। সারাদিন চিল করা মানুষটার আজ নাকি মন ভালো নেই। যত সব লেম এক্সকিউজ। নিশ্চয়ই ফ্লার্টিং করতে এসেছিল মিহির, ভালোই লাগছে। তার ভাইটা আর এতিম নয়, মাহি সবে ঘুমিয়েছে। আরিয়ান যাওয়ার পরেই তার মা কান্না করতে করতে শেষ। ছেলে কি তবে তাকে ঘৃণা করে? মিহি তাদের একা ছেড়ে দিয়েছে। বাড়ির একটা রুম তালা মারাই থাকতো, সেটাই আরিয়ানের বাবা মার, কিন্তু আজ আর গোছানো হয়নি। তাই আরিয়ান যে রুমটায় আগে থাকতো সেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে। মিহি গিয়ে উকি দিল, দরজা খোলাই আছে, তবুও দুবার নক করলো। ভেতর থেকে শায়লার কণ্ঠস্বর এলো, ভেতরে এসো। মিহি রুমে ঢুকলো। এই রুমটায় আবার কতবার পর মানুষ এলো। আরিয়ান যাওয়ার পরে মিহি প্রতিদিন এই রুমটা গুছিয়ে রাখে, নিজের একাকী সময়গুলো কাটায়, অপেক্ষা করে মৃত্যুর জন্য। মিসেস শায়লা রহমানের চেহারায় এখনো বয়সের ছাপ নেই। তাকে দেখলে মনেই হবে না আরিয়ানের মতো একটা ছেলে আছে। চেহারায় অন্যরকম ভাব, বিদেশে থেকেই হয়তো চেহারার সৌন্দর্যটা হারায়নি। শায়লা রহমান চোখ বুজে আছেন। পাশেই মিহির জেঠু মানে শহীদ নিজেও কপালে হাত ঠেকিয়ে বসে আছে। মিহি তার উপস্থিতি বোঝাতে গলা খাকারি দিল। মিসেস শায়লা চোখ খুলে তাকালো। মিহিকে দেখে একটু হেসে জিজ্ঞেস করলো, মা, তোমার নাম কি? মিহিও হালকা হেসে বলল, আমার নাম মেহেরিন মিহির চৌধুরী। শায়লাকে বেশ চিহ্নিত দেখা গেল। তিনি কিছু জিজ্ঞেস করতে চাইছেন কিন্তু পারছেন না, ভয়ে না সংশয়। মিহি ঠোঁট ভিজিয়ে অভয় দিয়ে বলল,